হ্যালো। আমরা আগের দিন উদ্ভিদের পরিবহনের মধ্যে কিছু এসেনশিয়াল এলিমেন্টসের ডেফিসিয়েন্সি সিমটম এবং তাদের টক্সিসিটি সিমটম সম্বন্ধে পড়েছিলাম। সেগুলোর মধ্যে যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এর বাদে আজকে আমরা যেটা নতুন পড়ব সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। এদের যে ডেফিসিয়েন্সি সিমটম এবং এদের কেন প্রয়োজনীয়তা গাছের ক্ষেত্রে সেটা আমরা জানব। দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার এগুলো হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস এর মধ্যে। এগুলো হচ্ছে তোমার আহ, মানে যেগুলো আহ, গাছের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে লাগে, অর্থাৎ ম্যাক্রো এলিমেন্টস এর মধ্যে পড়ছে। এই ম্যাক্রো এলিমেন্টস এর মধ্যে পড়ার জন্য এদের যে ডেফিসিয়েন্সি সিমটম সেগুলো সবটা যে গাছের নিচের অংশে লক্ষ্য করা যাবে সেটা নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সেটা গাছের উপরিতলে কিন্তু কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যেরকম তোমার গাছের ওপরের অংশের যে পাতা বা ফুল বা ফল যেগুলো রয়েছে সেগুলো গাছের ওপরের অংশে হয়। ফলে কি হয় না, সেগুলো সঠিকভাবে কিন্তু তাদের যে ফাংশন সেটা কিন্তু পারফর্ম করতে পারে না। এর ফলে কি হয় না, গাছের গ্রোথ ভালো হয় না। আর গ্রোথ ভালো না হওয়ার জন্য গাছ পড়ে যায়, গাছের মধ্যে রোগ পোকা সহজে আক্রমণ করে, গাছের গ্রোথ কমে যায়, গাছ তার যে উজ্জ্বলতা হারায়, তার বার্ধক্যের দিকে যায় গাছ, এবং আলটিমেটলি গাছটা মরে যায়। তো এখন যদি আমি ক্যালসিয়ামের কথা বলি, দেখো ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের। আমাদের কেন, মানে যে কোনো ইউক্যারিওটিক গ্রুপের, মানে ইউক্যারিওটিক কোষ সমূহের যে সমস্ত রয়েছে তাদের প্রত্যেকেরই জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। কিন্তু এই ক্যালসিয়াম তাদের যে আহ, যে ডেফিসিয়েন্সি সেটা লক্ষ্য করা যায়, যেমন তোমার ধরো ফল ঝরে পড়া, ফুল সঠিকভাবে না আসা, ফুলের মধ্যে যে পোলেন বা মেল পার্ট রয়েছে সেটা ফিমেল পার্টকে সঠিকভাবে ফার্টিলাইজ করতে না পারা। হ্যাঁ, এর পাশাপাশি তোমার যে ফুলের যে সঠিকভাবে পরাগ সংযোগ না হওয়া, গাছে কোনো কোনো ক্ষেত্রে এতটাই বাজে পরিস্থিতি হয় যে ফুলই আসে না। এর ফলে কি হয় না, তোমার যে ফল তা সেট হয় না। ফল সেট হলেও সেগুলো অনেকটা ক্র্যাঙ্কেল টাইপের হয় এবং ফল ফেটে যায়, বা কোনো কোনো ক্ষেত্রে পাতার যে অংশ সেগুলো শুকিয়ে যায়, পাতা ভিতরের দিকে মুড়ে যায়, এবং রুট থেকে সঠিকভাবে তোমার যে জল বা কোষ বা যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে তারা আপটেক করতে পারে না। এরকম ধরনের যে ডেফিসিয়েন্সি সেটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির ফলে কিন্তু হয়ে থাকে। আমাদের ক্ষেত্রে যেরকম আমরা লক্ষ্য করি যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির ফলে যেমন হাড়ের যে গ্রহণযোগ্যতা সেটা যেমন হারায়, সেটা হারিয়ে যায়। ফলে কি হয় না, গাছের ক্ষেত্রেও তার যে হার্ডিনেস বা স্টেমের যে হার্ডিনেস সেটাও কিন্তু তোমার মানে হয়, মানে অ্যাফেক্টেড হয়। হ্যালো, শোনা যাচ্ছে? শ্রীরামপুর গার্লস। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এবার আমরা যদি ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি সিমটমসের মধ্যে বা অভাবজনিত লক্ষণের মধ্যে যদি পড়ি, দেখো ম্যাগনেসিয়ামও কিন্তু পাতার ক্লোরোফিলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এবার ম্যাগনেসিয়াম এই যে এলিমেন্টটা, এটা কিন্তু পাতার যে ক্লোরোফিল সেটাকে কিন্তু এফেক্ট করে, অর্থাৎ গাছ অনেকটা তোমার পাণ্ডুবর্ণ, বা যেটা তোমার মানে ক্লোরোসিসের ক্ষেত্রে যেরকম ধরনের সিমটম হয়, পাতা একটা হলদেটে ধরনের হয়ে যায়, যেটা নাইট্রোজেন ডেফিসিয়েন্সির ফলে হয়। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির ফলেও কিন্তু ক্লোরোসিসের মতো অ্যালাইক সিমটম লক্ষ্য করা যায়। বাট ক্লোরোসিসের সাথে এই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির মূল পার্থক্য হচ্ছে যে ক্লোরোসিস মূলত যে সমস্ত ম্যাচিওরড লিফ, অর্থাৎ গাছের যে নিম্ন অংশে থাকা যে সমস্ত পাতা যেগুলো ম্যাচিওরড লিফ সেগুলোতে কিন্তু বেশি হয়। অর্থাৎ গাছের সব থেকে নিচের দিকে ডেফিসিয়েন্সি সিমটম যেটা হয় সেটা নাইট্রোজেনের ফলে হয়। ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি সিমটমটা যেটা হয় গাছের মধ্য অংশে, মানে একদম টপ মোস্ট নয় আবার একদম লোয়ার মোস্টও নয়, একদম মধ্য অংশে যে থাকা যে সমস্ত পাতা সেগুলোতেই কিন্তু ক্লোরোসিস লাইক সিমটম লক্ষ্য করা যায়। সেটাই কিন্তু ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির ফলে হয়।
কারণ দুটোই হলুদ হয়ে যায়, দুটোই তাদের ক্লোরোফিল যে আহ, বহন করার যে এবিলিটি সেটা হারায়, গাছ তার খাদ্য উৎপাদন করার যে ক্ষমতা সেটা হারায়। তো স্বাভাবিকভাবেই ভাবো, যদি গাছ তার খাদ্য উৎপাদন করার ক্ষমতা হারায়, তাহলে সে কিন্তু দুর্বল হয়ে পড়বে, তার গ্রোথ রিটার্ড হবে, মানে গ্রোথ ভালোভাবে হবে না, তার মধ্যে যে রোগ পোকা সহজে আক্রমণ করবে। তো মূলত মেন যে ডেফিসিয়েন্সি সিমটম সেটা কিন্তু তোমার ক্লোরোফিল ফর্ম অ্যাফেক্টেড হবে। এবার আসি যেটা, সেটা হচ্ছে সালফার। সালফার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট গাছের ক্ষেত্রে। কারণ কি না, সালফার তুমি যে সমস্ত পালসেস, পালসেস মানে যেগুলো তোমার ডাল জাতীয় যে সমস্ত শস্য রয়েছে, সেগুলোতে আমরা জানি কি যে সেগুলো নাইট্রোজেনকে ডিরেক্টলি ওয়েদার মানে তোমার বাতাস থেকে নিতে পারে। ফলে কি হয় না, ওর যে শিকড়ে থাকা যে নডিউল সেটা ফর্ম হয়। তো সালফার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট এই নোডিউল ফর্মুলেশনটাকে প্রমোট করার জন্য। ফলে কি না, যে সমস্ত রকমের যে সমস্ত পালসেস রয়েছে বা ডাল শস্য রয়েছে, এতে প্রোটিন সিনথেসিস তাকে বাড়ায় কিন্তু তোমার সালফার। এর সাথে সাথে কি না, শরীর মানে গাছ তো খাবার উৎপন্ন করছে পাতায়। এবার যে সলিড জাতীয় খাবার, যেটা তোমার শর্করা জাতীয় খাবার, যেটা মানে তোমার কার্বোহাইড্রেট, সেটার যে ট্রান্সলোকেশন মানে পুরো শরীরে উৎপন্ন করলেই তো হবে না, সেটাকে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে কার্বোহাইড্রেট ট্রান্সলোকেশন, সেটাতে কিন্তু সালফার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাথে সাথে যে সমস্ত অয়েল সিড ক্রপ রয়েছে, অয়েল সিড ক্রপ মানে আমি বলতে চাইছি ধরো সর্ষে, তিল, তিসি, মানে যে সমস্ত তৈলবীজ জাতীয় তোমার ফসল রয়েছে, সেগুলোতে কিন্তু সালফার তাদের যে অয়েল কন্টেন্ট, মানে তৈলবীজটা কেন ইম্পর্টেন্ট, তাদের অয়েল বা তাদের থেকে তেল যে উৎপন্ন হয় তার পার্সেন্টেজটা বেশি বলে অয়েল সিডটা ইম্পর্টেন্ট। সো এই যে পার্সেন্ট অফ অয়েল মানে তেল আহ, বৃদ্ধি, একটা তৈলবীজের মধ্যে যে অয়েল কন্টেন্ট সেটা বৃদ্ধি প্রমোট করায় কিন্তু মূলত সালফার। আর আমরা জানি যে তোমার ধরো পালসেস বা অয়েল সিড এগুলো কিন্তু মেথিওনিন বা ট্রিপ্টোফ্যান জাতীয় অ্যামিনো অ্যাসিড কিন্তু এতে খুব বেশি পরিমাণে থাকে। এবার আমরা যদি এদের স্ট্রাকচারগুলো একটু ডিটেলসে, যদি তোমরা মানে অত ডিটেলসে তোমাদের সিলেবাসে নেই, কিন্তু ফর কানেক্টিং পয়েন্টের জন্য আমি বলছি যে এই মেথিওনিন এবং ট্রিপ্টোফ্যান এগুলো একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গ্রুপের মধ্যে পড়ে। এগুলো কিন্তু তোমার পালসেস এবং অয়েল সিড এইগুলোতে কিন্তু একটু বেশি পরিমাণে থাকে রেদার দেন তোমার ধান বা গম জাতীয় মানে সিরিয়ালসের থেকে। মানে তোমার ধান, গম বা বাজরা, জোয়ার, এগুলো সিরিয়ালস ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এগুলোর থেকে কিন্তু পালসেস এবং অয়েল সিডসে এই মেথিওনিন ট্রিপ্টোফ্যান কিন্তু বেশি থাকে। এবার আমরা যদি এই অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার দেখি, এই স্ট্রাকচারে কিন্তু সালফার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট। তো তোমাদের কিন্তু তাহলে কি সালফারের ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে কিন্তু গাছে মানে তৈলবীজ এবং পালসেসে কিন্তু তোমার যে মেথিও মানে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো যে ফর্ম হওয়ার যে প্যাটার্ন বা ফর্ম হওয়ার যে কন্টেন্ট রয়েছে, মানে প্রোটিন কন্টেন্ট যে রয়েছে, সেগুলো কিন্তু বা অয়েল কন্টেন্ট যে রয়েছে সেগুলো কিন্তু অ্যাফেক্টেড হবে। ফলে কি না, গাছে এটি সঠিক পরিমাণে থাকা দরকার। এবার আমি তাহলে আগের দিন তোমাদের বেসিক এলিমেন্ট যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এদের ডেফিসিয়েন্সি সিমটম বা এগুলো কেন লাগে, এগুলো সোর্স কি, সেগুলো বলেছিলাম। তার সাথে ম্যাক্রো এলিমেন্টের মধ্যে দুটো টাইপ, যেটা তোমার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটা কিনা প্রাইমারি এলিমেন্টসের মধ্যে পড়ে। মানে ম্যাক্রো এলিমেন্টসের আবার দুটো টাইপ, একটা তোমার প্রাইমারি এলিমেন্ট আর একটা তোমার সেকেন্ডারি এলিমেন্ট। প্রাইমারি এলিমেন্টের মধ্যে পড়ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। সেটারও ডেফিসিয়েন্সি এবং টক্সিসিটি সিমটম তোমাদের আগের ক্লাসে বলিয়েছিলাম। এই ক্লাসে তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে সেকেন্ডারি এলিমেন্ট, যেটা অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার, এদের ডেফিসিয়েন্সি সিমটম এবং গাছ কেন এদের এদের প্রয়োজনীয়তা থাকে সেটা সম্বন্ধে তোমাদের বললাম। এবার আমি যাচ্ছি যেটা হচ্ছে মাইক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্ট মানে হচ্ছে, ম্যাক্রো এলিমেন্টের ক্ষেত্রে তোমাদের কি বলেছিলাম যে গাছের ক্ষেত্রে এগুলোর একটু বেশি পরিমাণে লাগে, যে কারণের জন্য এদেরকে আমরা ম্যাক্রো এলিমেন্ট বলি। মাইক্রো এলিমেন্টের ক্ষেত্রে কিনা গাছের ক্ষেত্রে এই অনুখাদ্যগুলো একটু কম পরিমাণে লাগে, অর্থাৎ অল্প পরিমাণ পেলেই গাছ কিন্তু নিজের যে অপূর্ণতা সেটাকে পূর্ণতা দিতে পারে। ফলে এদেরকে আমরা বলছি মাইক্রো এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট। এই মাইক্রো এলিমেন্টগুলো কি কি না, এগুলো হচ্ছে তোমরা লিখে নিতে পারো, যেগুলো হচ্ছে তোমার আয়রন, বোরন,
তারপরে তোমার কপার, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, ক্লোরিন। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার মাইক্রো এলিমেন্টের মধ্যে পড়ছে। এবার আয়রনের ক্ষেত্রে কি, আয়রন একটা এমন ধরনের এলিমেন্ট যেটা কিনা উদ্ভিদ ভিত্তিতে এটার ম্যাক্রো এবং মাইক্রো সেন্স ডিফার করে, মানে পার্থক্য করে। কিন্তু আয়রন মূলত কিন্তু অ্যাজ এ মাইক্রো এলিমেন্ট হিসাবেই কিন্তু ট্রিট হয়। কিন্তু যে গাছের ক্ষেত্রে আয়রনের মানে কি বলবো, প্রয়োজনীয়তা বেশি, সে তো বেশি আপটেক করবে না, মানে তার ফল বা ফুল বা তার যে প্রয়োজনীয়তা সেটাকে পূরণ করার জন্য সে বেশি পরিমাণে আপটেক করবেই। যেরকম আমরা যদি উদাহরণ দিই অ্যাভোকাডো, অ্যাভোকাডো একটা অত্যন্ত আয়রন রিচ একটা ফসল। বা যে সমস্ত যদি আমি বলি যে কলা, কলার কলাও কিন্তু আয়রন খুব প্রয়োজন কলার নিজের গ্রোথের জন্য। ফলে কি এগুলো এক্সেপশনাল কেস, এগুলো তো ফোকাস করার দরকার নেই, তোমাদের এখান থেকে দেবেও না। মূলত কোশ্চেন থাকতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মাইক্রো এলিমেন্টস, সেখানে হয়তো থাকলো যে নাইট্রোজেন, আয়রন, আর থাকলো হয়তো তোমার ক্যালসিয়াম। তো তোমাদের টিক করতে হবে আয়রন। তো এরকম ধরনের যে বেসিক এমসিকিউ ধরনের কোশ্চেন বা এসিকিউ ধরনের কোশ্চেন তোমাদের থাকবে। তো সেগুলো লিখলে এর সাথে প্রত্যেকটা ডেফিসিয়েন্সি সিমটম কি, বা ম্যাক্রো এলিমেন্ট বলতে কি বোঝো, মাইক্রো এলিমেন্ট বলতে কি বোঝো, এদের পার্থক্য কি, উদাহরণ দাও, নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি সিমটমস কয়েকটা লেখো, ক্লোরোসিস কি, এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার আমি যেটা আসি সেটা হচ্ছে যে আয়রনের অভাবজনিত লক্ষণের ফলে কি হয়। না, আয়রনের অভাবজনিত লক্ষণের ফলে মূলত যেটা হয় যে পাতার মধ্যে একটা দেখবে মোর্চা, মানে রাস্ট ধরনের একটা অ্যাপিয়ারেন্স লক্ষ্য করা যায়। পাতা একটা হলদেটে ধরনের, তার সাথে একটা বাদামি ছোপ ছোপ ধরনের ভাব থাকে, করা যায়। আয়রনের এর ডেফিসিয়েন্সি সিমটম মূলত গাছের একটু ওপরের দিকে, খুব মাঝের দিকেও নয় আবার খুব ওপরের দিকেও নয়, এরকম একটা জায়গার পাতাতেই লক্ষ্য করা যাবে। গাছের যে তোমার কাক্ষিক মুকুলের যে বৃদ্ধি, সেটা হবে না ঠিক মতো, বা গাছ একটা জীর্ণকায় হয়ে যাবে, গাছের গ্রোথ ভালো হবে না, ভেঙে পড়তে পারে যে কোনো সময়। এরকম ধরনের সিমটমস গুলো কিন্তু তোমাদের আয়রন ডেফিসিয়েন্সির ফলেই কিন্তু মূলত হয়ে থাকে। এরপরে যেটা ডেফিসিয়েন্সি আছে সেটা হচ্ছে তোমার মলিবডেনাম। মলিবডেনামও কিন্তু ফসফরাসের মতোই একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। কারণ ফসফরাসের এক্ষুনি আমি কি বললাম যে পালসেস এবং অয়েলসিডে ফসফরাস বা সালফার এদের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। তো সেরকম ভাবেই মলিবডেনাম কি করে না, পালসেসে এই যে অর্বুদ সৃষ্টি হয়, মানে যেটাকে আমরা রুট নডিউল বলি, সেই অর্বুদের মধ্যে কিন্তু রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে। তো এই যে অর্বুদের যে ফর্ম, সেটা হওয়ার জন্য কিন্তু মলিবডেনাম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কারণ অর্বুদ বা নডিউল না হলে কিন্তু পালস জাতীয় ফসল বা ডাল শস্য জাতীয় ফসল কিন্তু রাইজোবিয়ামের যে সহানুবস্থান বা যে সিম্বায়োসিস, সেটা কিন্তু এফেক্টেড হবে। ফলে মলিবডেনাম লাগে খুব অল্প পরিমাণে, কিন্তু মলিবডেনাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেস এলিমেন্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট। কারণ আমরা যদি ডিটেলসে পড়ি তাহলে জানবো যে আহ, এই যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনটা হয় তোমার রাইজোবিয়ামের সাথে যে নডিউলের, তা সেখানে কিন্তু লেক হিমোগ্লোবিন নামে মানে এক ধরনের এলিমেন্ট, মানে একটা সেকেন্ডারি মেটাবোলাইট কিন্তু প্রেজেন্ট থাকে। এবার এই যে লেগ হিমোগ্লোবিনের স্ট্রাকচার যদি তোমরা দেখো, সেটাতে কিন্তু দেখতে পাওয়া যাবে যে এটার স্ট্রাকচারের মধ্যে কিন্তু মলিবডেনাম প্রেজেন্ট। তো যদি তোমার মলিবডেনাম গাছ সঠিক পরিমাণে না পায়, মলিবডেনাম যদি গাছ না আপটেক করে, বা কোনো সয়েলে বা কোনো মাটিতেই যদি তোমার মলিবডেনাম ডেফিসিয়েন্সি থাকে, তাহলে গাছ সঠিকভাবে নিতে পারবে না। ফলে কি হবে না, তার কিন্তু যে অর্বুদ বা নডিউল ফর্ম করার যে ক্ষমতা, সেটা কিন্তু থাকবে না। এটা মূলত পালসেসের ক্ষেত্রেই বেশি এর অভাবজনিত লক্ষণটা আমরা নোটিস করতে পারি। এবার আসছি যেটা, সেটা হচ্ছে কপার। কপারেরও অভাবজনিত লক্ষণ কি না, এটা মূলত হচ্ছে তোমার সুগার ট্রান্সলোকেশনে। কপার এবং বোরন দুটোই কিন্তু সুগার ট্রান্সলোকেশনে বা কার্বোহাইড্রেট ট্রান্সলোকেশনে বা প্রোটিন সিনথেসিসে এদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার তোমার যদি ধরো কপার
বা বোরন যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে মূলত যেটা হয় সেটা হচ্ছে গাছের ফল ফেটে যাওয়া। অনেক গাছে তোমরা লক্ষ্য করে থাকবে যে গাছের ফল কিন্তু হচ্ছে না। ফুল এসেছে প্রচুর পরিমাণে, কিন্তু ফুল ঝরে পড়ছে। গাছে ফুল থেকে ফল হয়েছে, কিন্তু ফল ম্যাচিওর হওয়ার আগেই কিন্তু ঝরে পড়ছে, বা পরিপূর্ণ পক্বতা হওয়ার আগেই কিন্তু ঝরে পড়ছে। বা ফলের মধ্যে ফেটে যাওয়া, সিড সেট না হওয়া, ফলের যে সুন্দর যে গ্লসি বা অ্যাপিয়ারেন্স সেটা না থাকা, ফল একটা শুকিয়ে যাওয়া, শুকিয়ে গেছে অনেক দিন ধরে, দেখবে পেয়ারা গাছটাছে যে শুকিয়ে অনেক দিন ধরে ফল রয়ে গেছে, না বাড়ছে না কমছে না পড়ছে গাছ থেকে। তো এরকম ধরনের যে অভাবজনিত লক্ষণগুলো, এগুলো কিন্তু মূলত কপার এবং সালফার, কপার এবং বোরনের জন্যই কিন্তু হয়ে থাকে। মানে ফ্রুট ক্র্যাকিং, মানে যেটা এটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সিমটম ফর দা বোরন ডেফিসিয়েন্সি। তো তোমাদের কোশ্চেন এরকম দিতে পারে যে গাছে ফল ফেটে যাওয়া কার অভাবজনিত লক্ষণের মধ্যে পড়ছে? তো উত্তর হবে বোরন। হুম। এরকম ধরনের যে এমসিকিউ কোশ্চেন তোমাদের কিন্তু মানে আসতে পারে, বা এসএকিউ আসতে পারে, বা বোরন ডেফিসিয়েন্সি সিমটম গুলো সম্বন্ধে লেখো, এরকম 2-3 নাম্বারের কোশ্চেন কিন্তু থাকতেই পারে। কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন, তোমরা কেউ কিন্তু এটা মিস করে যাবে না। কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু প্রত্যেক বছরই মানে আসে। তো তোমরা এটা কিন্তু দেখে অবশ্যই যাবে, এই পোর্শনগুলো। কোনো অসুবিধা থাকলে তোমরা বলো, আমি আবার আলোচনা করছি। মূলত নেক্সট দিন থেকে উদ্ভিদের পরিবহনের মধ্যে যে তোমার জাইলেম ফ্লোয়েম বা ব্যাপন অভিস্রবণ প্লাজমোলাইসিস ইমবায়াসিস যে পোর্শনগুলো আছে, সেগুলো বেসিক কনসেপ্টগুলো সম্বন্ধে বলবো। আজকে তোমরা বলো যে টোটাল যে আমি আগের দিন এবং আজকে যে টোটাল যে এসেনশিয়াল এলিমেন্টস গুলো সম্বন্ধে যেটা বললাম, সেটা সম্বন্ধে কোনো কিছু ডাউট বা কোনো কিছু থাকলে তাহলে আমি আবার একবার বলবো। তোমরা বলো, শ্রীরামপুর গার্লস। স্যার, বলছি আমাদের সেরামপুর গার্লস হাই স্কুলের পরে ক্লাস আছে, তো আমরা কি লিভ করতে পারি? হ্যাঁ, সময় হয়ে গেছে। তোমরা লিভ করতেই পারো, আমিও ছেড়ে দেবো, কিন্তু তোমাদের যেটা পড়ালাম সেটা সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার, কোনো কোশ্চেন নেই, সব ঠিকঠাকই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে নেক্সট দিন তোমাদের প্লাজমোলাইসিস, ব্যাপন, অভিস্রবণ, এই ইম্বাইবেশন, এই পোর্শনগুলো সম্বন্ধে ধরবো। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ।